Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলা গল্পের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুনব চিতি সাপের বিষের শেষ পর্ব। আর একটা কথা, কিছু ফ্রেশ কমেডি দেখতে হলে আমাদের ব্লগিং চ্যানেল দে ফ্যামিলি অবশ্যই ফলো করুন। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসুন শুরু করি আজকের গল্প। রবিবারে সুন্দর সকাল। শুধু একা ইন্সপেক্টর রাজীব মিত্রর আজ ছুটির দিনেও যেন বিশ্রাম নেই। সকাল 9টার সময় তার পৌঁছবার কথা প্রফেসর হিন্দল ভট্টাচার্যের বাড়িতে। 8B বাসস্ট্যান্ডের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেখানে ঢুকে কয়েকটা বাড়ি পরই প্রফেসর ভট্টাচার্যের বাড়ি। তার বাড়ির নম্বর 7/3। রাজীব বরাবরই কাজে এবং আচরণে পেশাদার। যদিও সে বাড়িটিতে প্রথম আসছে, তবু ওটি খুঁজে পেতে কিছুই সময় লাগলো না, কারণ রাস্তার ধারেই সুদৃশ্য ছিমছাম বাড়ি। প্রফেসর হিন্দলও যেন রাজীবের অপেক্ষাতেই দোতলার ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে তাকিয়ে। গুড মর্নিং স্যার। রাজীব তাকে দেখতে পেয়ে নিচে থেকে অভিবাদন জানালো। গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েলকাম মিস্টার মিত্র। ওরে শম্ভু, দরজাটা খুলে দে। শম্ভু নামের মাঝবয়সী ধুতি ও শার্ট পরনে যে লোকটি দরজা খুলে ধরল, সে যে এবারের কাজের লোক, সেটি রাজীব আঁচ করতে পারল। বাহ মিস্টার মিত্র, আপনি তো পাংচুয়ালিটিতে একেবারে পাক্কা ইউরোপিয়ান। প্রফেসর হিন্দল বললেন। উত্তরে রাজীব হাসল। রাজীবকে বসতে বলে প্রফেসর হিন্দল শম্ভুকে 2 কাপ চা নিয়ে আসতে বলল। চায়ের কাপে চুমুক দিয়ে প্রফেসর হিন্দল সিগারেট ধরালেন। রাজীবের দিকে প্যাকেটটাও বাড়ালেন। রাজীব মাথা নেড়ে না জানালো। এক মুখ ধোঁয়া ছেড়ে হিন্দল বললেন, তো মিস্টার মিত্র, আপনি বলেছিলেন কিছু আলোচনা করবেন। হ্যাঁ স্যার, আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আই অ্যাম গ্রোপিং ইন দ্য ডার্ক। কি ব্যাপার বলুন তো মিস্টার মিত্র? আরে এই স্বাক্ষর সেনের কেসে। ও, তার মানে এখনও কেউ ধরা পড়েনি? না, কাকে ধরবো? এখন যদি আইনের রাস্তায় চলতে হয়, তাহলে ভার্জিনিয়া দত্তকে অ্যারেস্ট করতে হয়। ভার্জিনিয়াকে অ্যারেস্ট করবেন? কিন্তু কেন? কারণ স্বাক্ষরের ঘরে বইপত্র সার্চ করে আমি একটা ডায়েরির সন্ধান পেয়েছি। আর সেই ডায়েরি পড়লে বোঝা যায় স্বাক্ষরের সঙ্গে ভার্জিনিয়ার বেশ একটা ঘনিষ্ঠতা ছিল। এমনকি বলবো আপনাকে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মানে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল, এমন ইঙ্গিতও যেন ডায়েরি থেকে পাচ্ছি। অসম্ভব অসম্ভব মিস্টার মিত্র। না 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 না। দুপাশে মাথা নাড়ালেন হিন্দল। সেটা ভার্জিনিয়া দত্তের বাড়ি গিয়ে ওর সঙ্গে কথা বলে আমারও মনে হয়েছে। কিন্তু কিন্তু কি মিস্টার মিত্র? ভার্জিনিয়া দত্ত নামটা এলো কেন স্বাক্ষরের ডায়েরিতে? হিন্দলের কপালে চিন্তার রেখা। আগে সিগারেটটা শেষ হয়ে গেছে, সেটির আগুনেই তিনি পরে সিগারেটটা ধরিয়ে নিলেন। তারপর রাজীবের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, স্বাক্ষর সেন সম্বন্ধে আর কোনো তথ্য পেয়েছেন আপনি? আর কোনো তথ্য মানে স্যার? হ্যাঁ, মানে এমন কিছু যা শুনলে একটু অস্বাভাবিক মনে হবে। হ্যাঁ, স্বাক্ষর যেদিন খুন হয় সেদিন সকালে সে একটা কাজ করেছিল। কি কাজ মিস্টার মিত্র? সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল কলেজ যাবে বলে। ও বারাসাত কলেজে ইংরেজি পড়াতো। বেশ বেশ, বলে যান। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে রিক্সা নিয়ে ও বাস স্ট্যান্ডে যেত, কিন্তু সেদিন রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যায়নি স্যার। কোথায় গিয়েছিল তাহলে? লোকাল স্টেট ব্যাংকে, যেখানে ওদের অ্যাকাউন্ট আছে। ব্যাংকে? কিন্তু কেন?
স্বাক্ষর সেদিন নিজের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা উইথড্র করেছিল। ও মাই গড, 5 লাখ! তারপর একটা অ্যাটাচি ছিল তার হাতে। অনুমান করা যায় সে 5 লাখ টাকা অ্যাটাচিতে ভরে নিয়েছিল। তারপর সে সল্টলেকে যায় আর খুন হয় নিকো পার্কের পাশের গলিতে। প্রফেসর হিন্দোল এরপর বলল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে রাজীব বলে, আমার ধারণা ভার্জিনিয়া সম্বন্ধে আরও 2-1টা প্রবন্ধ বেরিয়েছে। সেই প্রবন্ধ কারা লিখেছে সেটা আপনাকে জানাতে হবে স্যার। ওকে, আমি আপনাকে হেল্প করছি। একটা লাইব্রেরি আছে, লিটল ম্যাগাজিন লাইব্রেরি। সেই লাইব্রেরিতে গেলে আপনি খোঁজ পেয়ে যাবেন ভার্জিনিয়া দত্তের ওপর আর কে কে প্রবন্ধ লিখেছে। অগ্নিবীনের মোবাইলে একটা ফোন আসছে আর কেটে যাচ্ছে। এখন সকাল 10:30, সোমবার। তাদের ব্যাংকে 1টা কি 2টো কাউন্টার হলে চলছিল না। গ্রাহকের সংখ্যা এবং চাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। তার ফলে ম্যানেজার এখন পরপর 5টি কাউন্টার খোলার আদেশ দিয়েছেন। সেই আদেশ পালিত হয়েছে। ফলে দিনের পিক পিরিয়ডে গ্রাহকদের কুণ্ডলি পাকানো চাপ ভিড়টা 5টা কাউন্টারে ছড়িয়ে গেছে। প্রতি কাউন্টারেই টাকা ডিপোজিট নেওয়া হয়, টাকা উইথড্র করা যায় এবং পাসবুকও আপডেট করা যায়। অগ্নিবীণ এরকমই একটা কাউন্টারের দায়িত্বে। সোমবারে গ্রাহকদের ভিড়টা একটু বেশি হয়। কাউন্টারে বসলে কোনো দিকে মন না দিয়ে কাজ করতেই হবে। অগ্নিবীণও তাই করছিল, কিন্তু ডিস্টার্ব করছে মোবাইলটা। বারবার কেউ ফোন করার চেষ্টা করছে, কিন্তু যে অগ্নিবীণ হ্যালো বলছে ফোনটা কেটে যাচ্ছে। ফোনটা কি বন্ধ রাখবে? তা কিভাবে হয়? মামনি এখন স্কুলে, তার কাছেও একটা মোবাইল। সে ক্লাস 7-এ পড়ে। তার কত রকম দরকার হতে পারে, আর সেটা হলেই সে বাবাকে ফোন করে। বাবা অন্ত প্রাণ মামনি। কি আর করবে, মা তো আর নেই, মানে মা থেকেও নেই। আজ 6 মাস হলো স্ত্রী সৌমালির সঙ্গে অগ্নিবীণের বিচ্ছেদ আদালত গ্রাহ্য হয়ে গেছে। সৌমিলি অনেক চেষ্টা করেছিল একমাত্র মেয়ে মামনিকে নিজের কাছে রাখতে। সিঙ্গল বেঞ্চে হেরে গিয়ে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল, কিন্তু ডিভিশন বেঞ্চেও মেয়ের ব্যাপারে জিততে পারেনি। অগ্নিবাণের কাছে এটা একটা দাঁত কামড়াকামড়ি লড়াই ছিল। অনেক কস্টলি অ্যাডভোকেট লাগিয়েছিল সে। সবচেয়ে বড় কথা হলো, ডিভিশন বেঞ্চে বিচারকদের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে ছোট্ট মামনি নিজেই জানিয়েছিল সে বাবার কাছে থাকবে, মায়ের কাছে নয়। আবার ফোনটা বেজে উঠল। এবারে অগ্নিবীণ মোবাইলটা রিসিভ করল। হ্যালো। এবার আর কাটল না। আমি কি অগ্নিবীণ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, বলছেন। আমি ভার্জিনিয়া দত্ত। হ্যাঁ? অগ্নিবীণ একটা চমক খেল। প্রথমে আসলে আপনাকে ধন্যবাদ জানাবো লেখাটার জন্য, তারপর আপনার সঙ্গে আরও কথা বলতে চাই। ইতিমধ্যে কাউন্টারের সামনে চিৎকার চেঁচামেচি, নানা রকম মন্তব্য। অগ্নিবীণ চট করে বুঝে ফেলল কথা চালিয়ে যাওয়া ঠিক হবে না। সে নিচু স্বরে বলল, দেখুন, আমি এখন কাজ করছি, সামনে প্রচুর পাবলিক। আপনার সঙ্গে পরে কথা বলি। কখন বলবেন বলুন? এই 2টো থেকে 3টে, মানে টিফিন আওয়ার্সে। ওকে। ফোনটা কেটে গেল। ঠিক 2:30টার সময় অগ্নিবীণের মোবাইলটা বেজে উঠল। তাড়াতাড়ি কলটা রিসিভ করলো সে। হ্যালো। অগ্নিবীণ? হ্যাঁ, আপনি? আপনি কোথায়? কীরকম গোলমাল হচ্ছে যেন। অ্যাকচুয়ালি আমি অফিস ক্যান্টিনে। আপনি কি? হ্যাঁ, ভার্জিনিয়া দত্ত, যার কবিতা নিয়ে আপনি প্রবন্ধ লিখেছেন। কবিতার অন্দর ও বাহির পত্রিকায়। হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ চুপ। অগ্নিবীণ ভাবল লাইনটা বোধহয় কেটে গেল। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আসলে বড় গোলমাল হচ্ছে, আপনার কথা আমি ভালো করে শুনতে পাচ্ছি না।
একটু ফাঁকা জায়গায় আসতে পারেন না? নাকি পরে ফোন করব? আপনি আগে খেয়ে নিন। না না, আমার খাওয়া হয়ে গেছে। আমি ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছি। আপনি প্লিজ একটু লাইনটা হোল্ড করুন। অগ্নিবীণ দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। তারপর চলে এলো ব্যাংকের বাইরে। ব্যাংকের পাশে একটা পেট্রোল পাম্প, বিশাল চত্বর, এক পাশটা ফাঁকা। সেখানে চলে এলো অগ্নিবীণ। হ্যাঁ বলুন ভার্জিনিয়া। এইবার আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার গলাটা ভীষণ গম্ভীর। ও তাই নাকি? আর আপনার গলাটা ভীষণ চার্মিং। এই প্রশংসায় ফোনের মধ্যে হাসির শব্দ। সেই হাসিটাও সুদূর ঝর্ণার ধ্বনির মতো শোনালো অগ্নিবীণের কানে। একটা কথা জিজ্ঞেস করব? ভার্জিনিয়ার কণ্ঠস্বর। হ্যাঁ করুন। আপনি আমার কবিতা সম্বন্ধে যেসব কথা লিখেছেন সেসব আপনি বিশ্বাস করেন? না বিশ্বাস করলে লিখব কেন? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জিজ্ঞেস করছি। আজকাল কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। এরকম বলছেন কেন? বলছি তার কারণ আছে। কি কারণ জানতে পারি কি? ফোনে অত কথা বলা যাবে না। ফোনে শুধু এইটুকুই বলা যাবে যে আপনার প্রবন্ধ আমার কবিতাকে সম্মানিত করেছে। আমি অনুপ্রাণিত হয়েছি। আপনি জানেন, আপনার প্রবন্ধ পড়ার পর আমি অনেক কবিতা লিখে ফেলেছি। তার মধ্যে দুটো দীর্ঘ কবিতা, একটা বইয়ের ম্যানুস্ক্রিপ্টও আমি তৈরি করে ফেলেছি। একজন প্রকাশকও আমার জুটে গেছে। তাই নাকি? আর তাহলে আপনার কবিতার বই প্রকাশিত হচ্ছে? মনে হচ্ছে তো তাই, কিন্তু তার আগে তার আগে আমার ম্যানুস্ক্রিপ্টটা একবার আপনাকে দেখিয়ে নিতে চাই। আপনি আমার কবিতা এত বোঝেন, একটু হেল্প করবেন আমাকে? হ্যাঁ নিশ্চয়ই করব। ইট উইল বি মাই প্লেজার। তাহলে কোথাও কি আমাদের দেখা হতে পারে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। বলুন কোথায়? আপনি কোথায় থাকেন? এই শর্ট লেকে। আপনি? টালিগঞ্জের দিকে, একেবারে বিপরীত দিক। মাঝামাঝি কোনো জায়গা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। যোধপুর পার্কের ঠিক অপোজিটেই তন্দুর হাট বলে একটা রেস্টুরেন্ট আছে। ওখানে আমরা মিট করি আগামীকাল সন্ধ্যে 6টা। আজ হবে না? আজ কিন্তু আমি ফ্রি। না, আসলে আমার একটা কাজ আছে আজকে ওই সময়। সরি। ওকে ওকে, আগামীকাল সন্ধ্যে 6টা, তন্দুর হাট। কিন্তু আমি আপনাকে চিনব কীভাবে? মেরুন টপ আর সাদা জিন্স ট্রাউজার পরা একজন মেয়েকে ওই রেস্তোরাঁর সামনে দেখলে আপনি চিনতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? করুন। আমার ফোন নাম্বার আপনি কোথা থেকে পেলেন? আপনাদের পত্রিকার সম্পাদক সম্রাট দত্তের সেলফোন নাম্বার পত্রিকায় লেখা ছিল। ওর সঙ্গেই যোগাযোগ করে জেনেছি আপনি ব্যাংকে চাকরি করেন। আপনার সেলফোন নাম্বারটা ওনার থেকেই নিয়েছি। ও আই সি। এবার ছাড়ি তাহলে, আগামীকাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ দেখা হবে। ভালো থাকবেন আর ভালো লিখবেন। আপনিও ভালো থাকবেন। কলেজ স্ট্রিটে হরলালকার দোকান পার হয়ে বাঁদিকে যে সরু রাস্তাটা চলে গেছে ওটাই টেমার লেন। কিছুটা ঢুকে দু একজনকে জিজ্ঞেস করতেই সন্দীপ দত্তের বাড়ি খুঁজে পাওয়া গেল। আসলে সন্দীপ দত্তের বাড়ির ভিতরেই লাইব্রেরি। ঠিক বিকেল 4টে, আর এই সময় আসার কথা ইন্সপেক্টর রাজীব মিত্রর। পুরনো দিনের দোতলা বাড়ি, লম্বা মোটা কাঠের দরজা। ডোরবেলে চাপ দিতেই যে ব্যক্তি দরজা খুলে দিল তার মাঝারি উচ্চতা, বেশ স্থূলকায়, গৌরবর্ণ মাথার চুল একটু পাতলা হয়ে এসেছে, বয়সে প্রৌঢ় বলা চলে। রাজীব জিজ্ঞেস করল, সন্দীপ দত্ত? হ্যাঁ আমি। আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর রাজীব মিত্র? আগে হ্যাঁ। নমস্কার নমস্কার, ভেতরে আসুন। ধন্যবাদ। লাইব্রেরি কি? হ্যাঁ, এটা আমার বাড়ি। একতলায় পরিবার থাকে আর দোতলায় দুটো ঘর নিয়ে লাইব্রেরি করেছি। ও আচ্ছা,
আসুন আসুন, সিঁড়ি দিয়ে চলে আসুন। তো মিস্টার মিত্র, তো আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি? আমি ভার্জিনিয়া দত্তের ওপর লেখা দুটো প্রবন্ধের খোঁজ করছি। ভার্জিনিয়া দত্তের নাম আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি, নতুন লেখিকা, তবে ভালোই লিখছে। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। খানিক পরে সন্দীপ বেরিয়ে এলেন দুটো পত্রিকা হাতে নিয়ে, উলুখোর আর কবিতার অন্দরবাহির। দুটো পত্রিকায় রাজীবের হাতে বাড়িয়ে দেয় সন্দীপ। ভার্জিনিয়ার কবিতা বিষয়ে দুটো প্রবন্ধ প্রকাশিত হয়েছিল এই দুটো পত্রিকাতেই। একজনের লেখক স্বাক্ষর সেন, আর একটা প্রবন্ধের লেখক অগ্নিবীণ মুখোপাধ্যায়। রাজীব পত্রিকা দুটি উল্টে পাল্টে দেখে নিল, তারপর জিজ্ঞেস করল, আচ্ছা সন্দীপবাবু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ বলুন। এই প্রবন্ধটা যিনি লিখেছেন, মানে অগ্নিবীণ মুখোপাধ্যায়, ওর ঠিকানা কিংবা সেলফোন নাম্বার কিছু পাওয়া যাবে? সন্দীপ মাথা চুলকোতে থাকেন, তারপর একটু ভেবে নিয়ে বলেন, এই পত্রিকার সম্পাদক সম্রাট দত্ত, ওর মোবাইল ফোন নাম্বার পত্রিকাতেই পাওয়া যাবে। ওকে জিজ্ঞেস করলে হয়তো অগ্নিবীণের ফোন নাম্বার। আচ্ছা ফোন নাম্বার দরকার নেই, উনি কোথায় কাজ করেন বা কোথায় থাকেন এগুলো জানতে পারলেও ভালো হতো। আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি সম্রাটের সঙ্গে কথা বলে এসব জেনে জানাচ্ছি আপনাকে। বেশ বেশ, ধন্যবাদ। সন্দীপ দত্ত পাশের ঘরে চলে গেলেন। খানিক বাদে ফিরে এলেন অগ্নিবীণের মোবাইল নাম্বার নিয়ে, এবং এও জানালেন যে অগ্নিবীণ এলাহাবাদ ব্যাংকে চাকরি করে, বাগুইহাটি ব্রাঞ্চ, আর তার বাড়ি সল্টলেক। আচ্ছা এবার উঠি, আপনার অনেকটা সময় নিলাম, তবে আপনি যে হেল্প করলেন তার জন্য অজস্র ধন্যবাদ। এরপর রাজীব মোটরবাইক স্টার্ট করে ঝড়ের গতিতে যানজট এড়িয়ে নানা গলিগুজি দিয়ে বেশ তাড়াতাড়ি নিজের অফিসে পৌঁছে যায়। অফিসে ঢুকে সে প্রথমে নিজের চেয়ারে বসে এক গ্লাস ঠান্ডা জল খেল। এরপর সে ফোন করল প্রফেসর হিন্দল ভট্টাচার্যকে। হ্যাঁ বলুন মিস্টার মিত্র। স্যার, আমি আপনাকে বিরক্ত করছি না তো? না না, একেবারেই না, বলুন বলুন। অগ্নিবীণ মুখোপাধ্যায়ের মোবাইল নাম্বার পেয়েছি, কোথায় থাকে সেটাও জেনেছি, এবং কোন ব্যাংকে চাকরি করে সেটাও জানা গেছে। কোথায় থাকেন ভদ্রলোক? সল্টলেক সেক্টর 3, বাড়ির নম্বরটা জানা হয়নি। আর চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ, এলাহাবাদ ব্যাংক, বাগুইহাটি ব্রাঞ্চ। তো আপনার মোড অফ অপারেশনটা কি? হ্যাঁ স্যার, আমি ভাবছি ভদ্রলোককে আমার অফিসে তুলে এনে সাবধান করে দিই। উনি যে কোনো সময় স্বাক্ষর সেনের মতন ফাঁদে পড়তে পারেন এবং ওর পরিণতি স্বাক্ষর সেনের মতনই হতে পারে, সে ব্যাপারে ওকে সতর্ক করা দরকার। আপনি একজন অভিজ্ঞ অফিসার, অনেক ক্রাইমের ডিটেকশন করেছেন, কিন্তু এখন আপনি যে কথাগুলো বললেন আমার কাছে ঠিক যুক্তিযুক্ত মনে হলো না। কেন স্যার? আপনি কি চাইছেন? আমি? হ্যাঁ আপনি আপনি কি স্বাক্ষর সেনের খুনিকে ধরতে চাইছেন? মানে ভার্জিনিয়ার নামে যারা স্বাক্ষরকে ফাঁদে ফেলেছিল কিংবা আমাদের অনুমান তাকে ব্ল্যাকমেলও করেছিল, তাকে কিংবা তাদের ডিটেক্ট করতে চাইছেন কি না সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আমি তো এরকমই প্ল্যান করেছি। কিন্তু আপনি যদি অগ্নিবীণ বাবুকে ডেকে সতর্ক করে দেন, তাহলে অপরাধীদের পরিকল্পনা তাকে দিয়ে যদি কিছু থাকেও সেটা তো ভেস্তে যাবে। সেক্ষেত্রে আপনি অপরাধীদের নাগাল পাবেন কিভাবে? তাহলে আমাকে কি করতে হবে স্যার? আপনাকে সাজেস্ট করতে আমার নিজেরই লজ্জা হচ্ছে। আমি সামান্য একজন প্রফেসর, আমি পুলিশ অফিসারও নই, আর পেশাদার গোয়েন্দাও নই। স্যার প্লিজ ওভাবে বলবেন না, আপনার থেকে পরামর্শ না পেলে আমি এই কেসে এগোতেই পারতাম না। ওকে ওকে, আমি বলি কি, আপনি একটি কাজ করতে পারেন।
আপনি অগ্নিবীণ বাবুর ওপর নজরদারি রাখুন, কড়া নজরদারি, যেন তার কোনো বিপদ না হয়। আর তার ওপর নজরদারি রাখতে রাখতেই আপনি অপরাধীদের হদিশ পাবেন বলে আমার ধারণা। ও আই সি, আমি বুঝেছি স্যার। আমাকে আর বলতে হবে না, আপনি বিশ্রাম নিন স্যার। গুড নাইট। ওকে, গুড নাইট, টেক কেয়ার। এরপর রাজীব ফোন করল অনাদির নাম্বারে এবং তাকে নির্দেশ দিল প্রতিদিন অগ্নিবীণ মুখোপাধ্যায়ের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে হবে। এটাই হবে তার একমাত্র কাজ। ঠিক সন্ধে 6টায় যোধপুর পার্কের বিপরীতে তন্দুর হাট রেস্টুরেন্টের সামনে ট্যাক্সি থেকে নামল অগ্নিবাণ। আজ তার পরনে ট্রাউজার এবং গোলগলা কালো গেঞ্জি, হাতে সিগারেট। ট্যাক্সি থেকে নেমে এদিক ওদিক তাকাতে থাকলো। মেরুন টপ আর সাদা জিন্স ট্রাউজার, মেরুন টপ, ওই তো, বাহ, বেশ দেখতে তো ভার্জিনিয়াকে। সাদা টপ ভেদ করে তার উন্মুক্ত স্তন যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। মুখশ্রীও বেশ ভালো, সুন্দরী। হ্যাঁ, সুন্দরী বলা যায় ভার্জিনিয়াকে। হাত নাড়ছে সে অগ্নিবীণের দিকে। অগ্নিবীণ এগিয়ে গেল, সিগারেটটা ফেলে দিল পায়ের নিচে, মারিয়ে দিল। হে হাই, ভার্জিনিয়া বলল। হাই, প্লিজ টু মিট ইউ। ভার্জিনিয়া একটা হাত বাড়িয়ে দিয়েছে। অগ্নিবীণও হাত বাড়াতে বাধ্য হলো। ভার্জিনিয়ার হাত ছুঁল অগ্নিবীণের। উষ্ণ আস্বাদ পেল অগ্নিবীণ, কিন্তু দুজনের কেউই লক্ষ্য করল না দীর্ঘদেহী বলিষ্ঠ চেহারার একজন যুবক রাস্তার বিপরীত ফুটপাতে দাঁড়িয়ে তাদের দুজনকে দূরবীন চোখে নজর করে যাচ্ছে। রেস্তোরাঁ দরজা ঠেলে দুজনে ঢুকে পড়ল ভেতরে। একজন বাটলার এগিয়ে এলো। ম্যাডাম, দোতলায় ভালো জায়গা আছে, নিয়ে চলুন। বাটলারকে অনুসরণ করে দুজনে উঠতে লাগলো দোতলায়। সন্ধ্যার রেস্তোরাঁ কাম পানশালা বেশ জমে উঠেছে ধীরে ধীরে। দুজনে বসল। সেই বাটলারই মেনু কার্ড নিয়ে এলো। দুরকম মেনু কার্ড, একটা পানীয়র, একটা খাবারের। পানীয় কার্ড টেনে নিল ভার্জিনিয়ার। বাঁকা চোখে চকিত দৃষ্টি হানল অগ্নিবীণের দিকে। কি নেবেন? আচ্ছা, হার্ড ড্রিঙ্কস আপনি নেবেন? কেন, মেয়েদের বুঝি ড্রিঙ্ক করতে নেই? না না, তা নয়। তাহলে আপনার স্ত্রী বুঝি সতী সাবিত্রী? আমার স্ত্রী নেই, মেয়ে আমার সঙ্গে থাকে, আমরা ডিভোর্সি। ও ও সরি। যাই হোক, আমি ড্রিঙ্ক করলে আপনার আপত্তি নেই তো? ইট উইল বি মাই প্লেজার। তাহলে রেড ওয়াইন নিচ্ছি, 2 পেগ ফর ইচ, সোডা, আইস অ্যান্ড ফিশ ফিঙ্গার। ওকে। বাটলার অর্ডার নিয়ে চলে গেল। এরপর বাটলার পানির পেগ, গ্লাস, সোডার বটল, আইস কিউবের ফ্লাস্ক, খাবারের প্লেট সব সাজিয়ে রাখল টেবিলে। চিয়ার্স। চিয়ার্স। জানেন, আপনার চোখের দিকে তাকালেই বোঝা যায় আপনার চোখে সমুদ্রের গভীরতা। এ তো কবিতার লাইন, এ তো আপনারই কবিতা। তারপর কথার পিঠে কথা। দুজনেরই 2 পেগ নিঃশেষ। আবার 2 পেগ করে অর্ডার হলো। খাবারেরও অর্ডার হলো, চিকেন চাউমিন আর মাটন রেজালা। কথা কথা কথা, কি সুন্দর কথা বলতে পারে ভার্জিনিয়া। অগ্নিবীণ কতদিন কোনো সুন্দরীর সঙ্গে এভাবে মুখোমুখি বসে কথা বলেনি। সে যেন আনন্দে খান খান হয়ে যাচ্ছিল নিজের ভিতরে। তার মাথা ঝিমঝিম করছে, চারপাশে মানুষের উল্লাসময় কোলাহল। হঠাৎ অগ্নিবীণের মনে হলো সে হাত বাড়িয়ে ভার্জিনিয়া রজনীগন্ধার মতো আঙুলগুলো একবার স্পর্শ করে, আর চকিতে করলও তাই। ভার্জিনিয়া কিন্তু চমকে উঠল না, হাতও সরিয়ে নিল না, শুধু একটু হেসে বলল, চলো এবার আমরা উঠি। আমরা কোথায় যাব ভার্জিনিয়া? জড়ানো স্বরে অগ্নিবীণ জিজ্ঞেস করল। আমরা? কোথায় যেতে চাও? হারিয়ে যেতে চাই। এরপর দুজনে একটা ট্যাক্সিতে উঠে বসল। ট্যাক্সিতে উঠেই
ভার্জিনিয়ার ঠোঁটে ডুবিয়ে দিল নিজের ঠোঁট অগ্নিবীণ। পাগলের মতো চুমু খাচ্ছে তার স্বাধীন নারীকে। এই ড্রাইভার বুড়োটা আয়না দিয়ে দেখছে। অগ্নিবীণ হারিয়ে ফেলেছে নিজেকে। এখন তার নাক ডুবিয়ে দিয়েছে ভার্জিনিয়ার চুলের ভাস্কর্যে। ট্যাক্সি ছুটছে। রাসবিহারী মোড় পার হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে আশুতোষ কলেজ পার হলো, হাজরা মোড় পার হলো। হঠাৎ একটা চমক খেল ভার্জিনিয়া। সে ঝটকা মেরে সরিয়ে দিল অগ্নিবীণকে। পিছন দিকে তাকিয়ে আছে ভার্জিনিয়া। একটা মোটর বাইক, হেলমেট মাথায় একজন আরোহী। লক্ষ্য করছে ভার্জিনিয়া। অনেকক্ষণ থেকেই সে লক্ষ্য করছে। ওই একই মোটর বাইক, ওই একই আরোহী অনুসরণ করছে তাদের ট্যাক্সিকে। তার মানে কি যেন তার মনের মধ্যে বলে উঠল, ট্যাক্সি থেকে পালাও, পালাও শ্রী, বিপদ, বিপদ। এই ট্যাক্সি, একটু দাঁড়ান তো। হল্ট, হল্ট। কি হলো? ট্যাক্সি চালক এক মুহূর্তে ভটকে গেল। তারপর গাড়ি রাস্তার বাঁ দিকে গিয়ে থামিয়ে দিল। কি হলো ভার্জিনিয়া, কি হলো? এনিথিং রং? অগ্নিবীণ জিজ্ঞাসা করল। আমি এখন যাচ্ছি, আমি না হারি। আমি যোগাযোগ করে নেব অগ্নি। ডোন্ট ওয়ারি, কিপ ইউর সেল ফোন অন। ওকে, গুড নাইট। ঠিক বাঁদিকেই একটা গলি। প্রায় ছুটতে ছুটতে সেদিকে চলে গেল শ্রী। হাঁপাচ্ছে। একটু হাঁটতেই সে পেয়ে গেল হরিশ মুখার্জি রোড। আর কপাল গুনে একটা ট্যাক্সিও। ওঠার সঙ্গে সঙ্গেই তার নির্দেশ মতো ট্যাক্সি ছুটতে লাগলো। এতক্ষণ বাদে যেন স্বস্তি উশ্রীর, কিন্তু সে এখনো ভেতরে ভেতরে ঘামছে। কি ওই ট্যাক্সিকে অনুসরণ করছিল? পুলিশ? পুলিশ কিভাবে চিনতে পারবে তাকে? পুলিশ কিভাবে জানবে সে আবার ভার্জিনিয়ার ভূমিকায় অভিনয় করছে অগ্নিবীণের সঙ্গে? হয়তো পুলিশ নয়, কিন্তু তাহলে কে? হঠাৎ ট্যাক্সিটা দাঁড়িয়ে যাওয়ায় অনাদি থমকে গিয়েছিল। সে বাধ্য হয়েছিল মোটরবাইকে ব্রেক কষতে। হঠাৎ দাঁড়িয়ে গেল কেন ট্যাক্সি? প্রায় 1 কিলোমিটার দূরত্বে মোটরবাইক থামিয়ে সে লক্ষ্য করতে লাগলো কি ঘটছে। ট্যাক্সি থেকে সে স্পষ্ট নামতে দেখল মেয়েটাকে। সে নেবেই বাঁদিকের গলিতে ঢুকে গেল। আর কয়েক মুহূর্ত থেমে ট্যাক্সি আবার চলতে শুরু করল। ওর মধ্যেই আছে সেই যুবক, অনাদি জানে। কিন্তু এখানে ওরা পৃথক হয়ে গেল। তাহলে অনাদির করণীয় কি? ট্যাক্সিকে অনুসরণ করবে না মেয়েটাকে? ঠিক করতে পারল না। পকেট থেকে মোবাইল ফোন বের করে রাজীব মিত্রকে ডায়াল করল। হ্যাঁ অনাদি, কি ব্যাপার? স্যার, এখন কি করব ডিসিশন নিতে পারছি না। মানে? মানে স্যার, আপনাকে তো বলেছিলাম অগ্নিবীণ নামের ওই ভদ্রলোক এক সুন্দরী মহিলার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, রিপিট করার দরকার নেই। এখন ওদের লোকেশন কোথায়? স্যার, দুজনে আলাদা হয়ে গেছে। দুজনে দুদিকে চলে গেছে? প্রায় সেরকমই স্যার। রেস্তোরাঁ থেকে বের হয়ে দুজনে একটি ট্যাক্সি ধরেছিল। এই ভবানীপুর গাঁজা পার্কের কাছে এসে ট্যাক্সিটা হঠাৎ দাঁড়িয়ে গেল। মেয়েটা নেমে গেল। ভদ্রলোককে নিয়ে ট্যাক্সিটা চলে গেল। এবার আমি কি করব স্যার? মানে আমি কি ট্যাক্সি ফলো করব নাকি? না না, আর কিছু করতে হবে না তোমাকে। ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। তুমি বাড়ি চলে যাও অনাদি। ধন্যবাদ স্যার। ট্যাক্সি এসে থামল সল্টলেকে অগ্নিবীণের বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে অগ্নিবীণ নামল। টলতে টলতে দরজার সামনে এসে ডোরবেলে চাপ দিল। দরজা খুলে দিল বয়স্ক কাজের লোক। ঘরে ঢুকে সিঙ্গেল খাটের বিছানায় ধপাস করে শুয়ে পড়ল অগ্নিবীণ। মোবাইল ফোন বের করে ভার্জিনিয়া নম্বরে ডায়াল করল। ওর নাম্বার তো তার ফোনে স্টোর করাই আছে। কিছুক্ষণ রিং হয়ে যাবার পর ভার্জিনিয়া সেই মাদলসা গলা। হ্যালো, বাড়ি পৌঁছেছো ডার্লিং? পৌঁছেছি। শরীর খারাপ লাগছিল নাকি? না, সেরম কিছু না। এভরিথিং ইজ অল রাইট। টেক আ ওয়ার্ম কিস। আবার কবে দেখা হবে? আগামীকাল সন্ধে 6টা, হোটেল। ওকে?
পরের দিন ঠিক বিকেল 5টায় রাজীব অনাদির ফোন পেল। তার মোবাইলে কল করেছে অনাদি। স্যার শুনছেন? হ্যাঁ বলো অনদি, আমি তোমার অপেক্ষাতেই আছি। সব কাজ ফেলে রেখে তুমি কখন কল করবে তার জন্যই ওয়েট করছি। কারণ আমার ইনটিউশন বলছে। আপনার ইনটিউশন কি বলছে স্যার? আমার ইনটিউশন বলছে আজ কিছু একটা ঘটবে, সামথিং সিগনিফিক্যান্ট। হ্যাঁ, আমি আলো দেখতে পাবো। স্যার, আমি আজ আপনাকে রানিং কমেন্ট্রি করে যাব। আপনি মোবাইলের সুইচ অফ করবেন না স্যার। আই এম অল ইয়োর্স ফর ইউ অনাদি। তোমার লোকেশন এখন কোথায়? স্যার, আমার লোকেশন এখন বাগুইয়াটি, এলাহাবাদ ব্যাংকের অপোজিট রোড সাইডে। কি দেখছো? কয়েক মিনিট আগে অগ্নিবীণ বাবু ব্যাংক থেকে বের হলেন। খুব টেনশনে আছেন মনে হচ্ছে, ঘন ঘন রিস্ট ওয়াচ দেখছেন। আর আজকের পোশাক কি? ভদ্রলোকের চেহারাটা খুব হ্যান্ডসাম স্যার। উনি যদি ব্যাংকে চাকরি না করে আইপিএস অফিসার হতেন। হুম, কোনো আবেগ নয় অনাদি, তুমি ইমোশনালি ইনভলভ হয়ে যাচ্ছ। কিন্তু মনে রাখবে তুমি একটা ইনভেস্টিগেশনের মধ্যে আছো, তোমাকে ডিটাচ থাকতে হবে। নিরাশক্তি বোঝো? কিছুটা বুঝি স্যার। ওই যে রোজ ভোরবেলা টিভিতে রামদেব বাবার অনুষ্ঠান দেখি না, উনি মাঝে মাঝে কথাটা বলেন। রামদেবের অনেক আগে ওটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। যাক সে কথা, অগ্নিবীণ বাবুর পোশাক? ক্রিম কালারের জিন্স আর ইম্পোর্টেড মনে হচ্ছে স্যার, আর হলদে রাউন্ড নেক গেঞ্জি। সানগ্লাস ইউজ করেন বোধ হয়, কিন্তু এখন তো বিকেলে রোদ মরে গেছে, তাই ওটা গেঞ্জির পকেটে ভাঁজ করে রেখেছেন। হি ইজ লুকিং ভেরি অ্যাট্রাকটিভ। ওটা মেয়েদের বিচার করতে দাও অনাদি, তোমার ওটা বোঝার কোনো দরকার নেই। এখন বলো লোকটা কি করছে? লোকটা বোধহয় ট্যাক্সি খুঁজছে স্যার। কিন্তু বাগুইয়াটির মোড়ে আপনি জানেন তো স্যার, এত ভিড়, এত গাড়ি, কাছাকাছি এয়ারপোর্ট, ফাঁকা ট্যাক্সি পাওয়া বিশেষত এই সময় খুবই মুশকিল। বুঝেছি, ট্যাক্সি পেলে ট্যাক্সিতে ও যেদিকে যাবে ফলো করবে, আর আমাকে প্রতি 5 মিনিট অন্তর লোকেশন জানাবে। ওকে স্যার। এরপর রাজীব ডাকলো তার অফিসের সেকেন্ড অফিসার নির্মলকে। সেও একজন খুব দক্ষ অফিসার, এবং তাকে নির্দেশ দিল এক সেকশন ফোর্স নিয়ে রেডি থাকতে, কারণ আজ একটা বড় অপারেশন আছে। সায়েন্স সিটি মোড়ে অগ্নিবীণের ট্যাক্সি সিগন্যালে দাঁড়িয়ে আছে। অনাদি ও খানিক নিরাপদ দূরত্বে তাকে ফলো করছে মোটর বাইকে। আবার সিগন্যালের চোখ সবুজ, গাড়ি ছুটছে অজস্র, ট্যাক্সি ছুটছে, মোটর বাইকও ছুটছে। তাদের মধ্যে মিশে আছে অনাদি। কোথায় যাচ্ছে লোকটা? ক্যামেক স্ট্রিট জংশন, ঠিক এই জায়গাতেই বাঁদিক ঘেঁষে ট্যাক্সিটা দাঁড়ালো। আর অনাদিও মোটর বাইকের গতি কমিয়ে দিয়ে বিস্ফারিত চোখে দেখল যেন মাটি ফুঁড়ে সেই যুবতীর আবির্ভাব হলো। পরনে নীল ফুলছাপ সালোয়ার কামিজ, মাথার চুল বিচিত্র স্টাইলে বিন্যস্ত, 2 কানে 2 রিং। তীব্র সুন্দরী লাগছে মহিলাকে। মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার, তারপরেই ট্যাক্সির দরজা খুলে গেল। মহিলা উঠে গেল ট্যাক্সিতে, আবার চলতে শুরু করলো। অনাদি নিরাপদ দূরত্বে ঠিক অনুসরণ করছে। আজকে সে নিজেকে কৌশলে অন্য গাড়ির ভিড়ের মধ্যে মিশিয়ে রেখেছে, কারণ তার ধারণা হয়েছে যে সেদিন রাতে চলন্ত ট্যাক্সি থেকে ওই মহিলা সম্ভবত বুঝতে পেরেছিল যে মোটর বাইকে কেউ তাদের অনুসরণ করছে। সে কারণেই সে ট্যাক্সি থেকে নেমে গা ঢাকা দিয়েছিল। আজ আর কিছুতেই বুঝতে দেবে না, আজ কোনো ভুল করবে না অনাদি। এবার ট্যাক্সি গিয়ে থেমেছে পার্ক স্ট্রিটের এক 5 তারা হোটেলের সামনে। দুজনেই নামল। অনাদি রাজীবকে আবার ফোন করলো এবং যা জানালো। খবরটা পেয়ে রাজীব চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। সে নির্মলকে ডাকল। নির্মল জানালো গাড়ি এবং ফোর্স প্রস্তুত। গাড়িতে উঠেই রাজীব নির্দেশ দিল পার্ক স্ট্রিট। হোটেলের নামটাও বলল।
আজ রাজীব নিজেও পুলিশের পোশাকে, তার কোমরে চকচকে চামড়ার খাপে লোডেড রিভলভার। গাড়ি ছুটতে লাগলো। এখন সন্ধে 6:30। বাতানুকূল ঘরের বিছানায় চিত হয়ে শুয়ে আছে ভার্জিনিয়া। একটা নধর কুমির যেমন নদী থেকে ধীরে ধীরে উঠে আসে জনশূন্যে, নিরাপদ বালির বিস্তারে রোদ পোহাতে, একটু শরীরের আরাম নিতে, ঠিক সেইভাবে অগ্নিবীণ ভার্জিনিয়ার রোমহীন নগ্ন পা, উরু তলপেট বেয়ে ধীরে ধীরে উঠে আসে তার শরীরের ওপর। অগ্নিবীণ পাগলের মতো চুমু খেতে থাকে। তার কিছু খেয়ালই থাকে না। সে দেখতেই পায় না যে ভার্জিনিয়ার ঠোঁটে ফুটে উঠেছে কুটিল হাসি। সে তর্জনীর ইশারা করছে, আর ঘরের ঠিক বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে একজন লোক ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে নিচ্ছে একের পর এক। আর ঠিক সেই মুহূর্তে ঘরের বন্ধ দরজায় করাঘাত। দরজা খুলুন, ওপেন দ্য ডোর, পুলিশ। স্যান্ডার্স চকিতে ক্যামেরাটা ট্রাউজারের পকেটে চালান করে দেয়। উশরে আহত সাপিনের মতো লাফিয়ে উঠে দাঁড়া বিছানা থেকে। অগ্নিবীণ ভয় ঘামতে থাকে। তাড়াতাড়ি সালোয়ার কামিজ গলিয়ে নিচ্ছে উশরি। অগ্নিবীণ ট্রাউজার পরনে, শুধু ঊর্ধ্বাঙ্গ নগ্ন। সে ভীষণ ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হলো ভার্জিনিয়া? কি হলো? হোয়াটস রং? ততক্ষণে স্যান্ডার্স ঘরে ঢুকে পড়েছে। তাকে দেখে অবাক হয়ে যায় অগ্নিবীণ। ইনি কে ভার্জিনিয়া? ইনি কে? দরজায় বারবার ধাক্কা, আর বজ্র কঠিন স্বরে কে যেন বলছে, দরজা খুলুন, ওপেন দ্য ডোর। এই হোটেল ঘিরে আছে পুলিশ। অগ্নিবীণ ভয় কেঁদে ফেলে, বলে, কি হচ্ছে? আমি বুঝতে পারছি না ভার্জিনিয়া, এসব কি? এবার স্যান্ডার্স এগিয়ে আসে। তার ডান হাতে উদ্ধত রিভলভার, দুই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এই স্কাউন্ডারেল, চুপ করে এখানে বসে থাক, না হলে একটা গুলিতে শেষ হয়ে যাবি। কথাটা বলে স্যান্ডার্স একটা লাথি কষে অগ্নিবীণের পাঁজরের কাছে। আবার দরজায় জোরে জোরে ধাক্কা। এবার অনেকে ধাক্কা দিচ্ছে মনে হয়। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। উশরি বলে উঠল, এখন এই শুঁয়োপোকাটাকে নিয়ে পড়লে কেন? দরজা যে ওরা ভেঙে ফেলবে, আমরা কি চুপচাপ দাঁড়িয়ে ধরা দেব? আর কি, সব খেলা তো শেষ। স্যান্ডার্স দাঁতে দাঁত টিপে বলল, খেলা এখনো শেষ হয়নি, খেলা তো এই সবে শুরু। শোনো, আমি চেঁচিয়ে বলছি, আমার হাতে লোডের রিভলভার আছে। দরজা আমি খুলছি, আমাদের পালাতে দিতে হবে। বাধা দিলে যে সামনে পড়বে তাকে মরতে হবে। তারপর যা হয় হোক। অন্তত 6 জনকে মেরে তো মরতে পারবো, এছাড়া উপায় কি? বিনা যুদ্ধে সারেন্ডার করা এ বান্দার কপালে লেখা নেই। কিন্তু যদি আমরা পালাবার সুযোগও পাই, কোন দিক দিয়ে পালাবে? পুলিশ তো হোটেল ঘিরে ফেলেছে। একটাই রাস্তা আছে, সামনের দিক দিয়ে নয়, বের হতে হবে পেছনের দিক দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে। তার হদিস পুলিশ রাখে না। বিপদ হতে পারে আঁচ করে আমি সেখানেই আমার মোটর বাইকটা রেখে এসেছি। বড়জোর সেদিকে হোটেলেরই কোনো নিরাপত্তারক্ষী পোস্ট করা আছে। সে আমার মূর্তি আর রিভলভার দেখলে তখনই পালাবে। চলো, রিস্ক নেওয়া ছাড়া আর কিছু করার নেই। উশরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি এই রাস্তায় নামিয়েছ, এখন তোমার কথা শোনা ছাড়া আমারও আর কিচ্ছু করার নেই। তারপর আর চোখে একবার অগ্নিবীণের দিকে তাকালো। বিছানায় মুখ ডুবিয়ে লোকটা শুয়ে আছে, বোধহয় কাঁদছে। তার হৃদয়ে কয়েক মুহূর্তের কম্পন। একজন মরণ ব্যাধি থেকে বাঁচাতে সে একজনকে প্রতারণা করল, তারপর খুন করল। এই লোকটার ভাগ্যেও তাই ঘটতে যাচ্ছিল। ভগবানের মার বলে একটা ব্যাপার তো আছেই। ভগবান কি তাকে ক্ষমা করবে? স্যান্ডার্স উদ্ধত রিভলভার হাতে বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। আবার নিষ্ঠুর কঠিন গলায় সেই সতর্কতা, এখনও কথা শুনছেন না? কেউ প্রাণে বাঁচবেন না। আমরা যদি দরজা ভাঙি তাহলে প্রত্যেককে গুলি করে মারব। সেই চরম রাস্তা নিতে আমাদের বাধ্য করবেন না। এখনো সময় আছে, দরজাটা খুলুন, সারেন্ডার করুন। এবার আর স্যান্ডার্স চুপ করে থাকলো না। সে বন্ধ দরজার এপাশ থেকে বলল,
শুনুন, বোকার মতো চেঁচামেচি না করে চুপচাপ শুনে যান আপনারা। আমাদের সঙ্গেও আছে লোডের রিভলভার। দুটো রিভলভারে 12টা গুলি আছে। দরজা খুলেই আমরা খোকাবাবুর মতো হাসতে হাসতে ধরা দেব তা নয়, আমরা ফায়ারিং স্টার্ট করব। তাতে আপনাদেরও কিছু মরবে, প্রচুর রক্তারক্তি হবে। এরকম ব্লাড সেট আপনারা কি চান, নাকি আমাদের সুযোগ দিতে চান পালাতে? যদি বলেন আপনারা গুলি চালাবেন না, তাহলে আমরাও গুলি চালাবো না। ওকে? স্যান্ডার্সের এই কথায় হঠাৎ বাইরে সব চুপচাপ হয়ে গেল। প্রায় 5 মিনিট নিস্তব্ধ। পিন পতনের শব্দ হলেও শোনা যায়। এই সময় অগ্নিবীণ হঠাৎ উঠে এসে বলল, আমি বাইরে যাব। আমি তো তেমন কোনো অপরাধ করিনি। আমি পুলিশের কাছে সারেন্ডার করব। আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বলেই সে বন্ধ দরজার ছিটকিনি খুলতে যাচ্ছিল। স্যান্ডার্স তাকে 2 বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তারপর তাকে টেনে সরিয়ে নিয়ে তার মুখে একটা জোরালো ঘুষি কষালো। ইডিয়ট, তোমাকে আমি গুলি করে মারব। এর জন্যই দেখছি আমাদের আজ পুলিশের হাতে ধরা পড়তে হবে। ঘুষি খেয়ে অগ্নিবীণের ঠোঁট কেটে গেছে, কিন্তু সে ছাড়ার পাত্র নয়। তারও দেওয়ালে পিঠ থেকে গেছে। সে হঠাৎ প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল স্যান্ডার্সের ওপর। তার শরীরের ভার স্যান্ডার্স সহ্য করতে পারল না, হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। অগ্নিবীণ যেন পাগল হয়ে গেছে। সে স্যান্ডার্সের বুকের ওপর চেপে বসে 2 হাতে তার গলা টিপে ধরল। জানোয়ার, তোকে আজ শেষ করে দেব। আই উইল কিল ইউ। স্যান্ডার্স সত্যি বেসামাল। সে অনেক চেষ্টা করেও অগ্নিবীণের বজ্র মুষ্টি থেকে তার গলা ছাড়াতে পারছে না। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। হাতের অস্ত্রটা ছিটকে গেছে একটু দূরে, কার্পেটের ওপরে। উশ্রী তখন চকিতে কার্পেট থেকে রিভলভারটা তুলে নিল আর তার বাঁট দিয়ে সজোরে আঘাত করল অগ্নিবীণের মাথায়। এরকম অতর্কিতে আঘাত অগ্নিবীণ আশা করেনি। উশ্রী সর্বশক্তি দিয়ে আঘাত করেছিল। অগ্নিবীণের মাথাটা বোধহয় ফেটেই গেল। সে অস্ফুটে যন্ত্রণা আর্তনাদ করে একপাশে কেত্রে পড়ল। মাথা দিয়ে চুইয়ে পড়ছে রক্ত। বোধহয় তার আর নড়বারও ক্ষমতা নেই। স্যান্ডার্স মাঠে থেকে উঠে পড়েছে, রিভলভারটা তুলে নিয়েছে। উশ্রীর দিকে একবার তাকিয়ে তার কাজটাকে যেন অ্যাপ্রিসিয়েট করল। আর ঠিক সেই সময় দরজার ওপার থেকে কণ্ঠস্বর ভেসে এলো, ঠিক আছে, আমরা গুলি চালাবো না, বেরিয়ে আসুন। এটা যদি কোনো চাল হয় তাহলে আবার জেনে রাখুন, আমরা মরার আগে অন্তত 3-4 জনকে মেরে মরব। উই ডোন্ট বিলিভ দ্য পুলিশ। না, চাল নয়, কাম আউট, নোবডি উইল ওপেন ফায়ার। স্যান্ডার্স উশ্রীর দিকে তাকালো। কি করবে? তুমি বলো, আমার মাথা কাজ করছে না। রিস্ক নিতেই হবে, কারণ বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, তাহলে ওরা দরজা ভাঙবে। সেক্ষেত্রেও ফেস টু ফেস এনকাউন্টার হবে। আমরা তো মরবই, ওরাও 2-1 জন মরবে। তার থেকে পালানোর চেষ্টা করাটা ভালো নয় কি? সেই করো, সেটাই বেটার অপশন। তাহলে আর দ্বিধা নয়, চেষ্টা করে দেখা যাক। বলতে বলতে স্যান্ডার্স ঝপ করে খুলে ফেলল দরজা। তার হাতে উদ্ধত রিভলভার, আর ঠিক পিছনে পিঠে আর আড়ালে উশ্রী। চিতাবাঘের ক্ষিপ্রতা স্যান্ডার্সের শরীরের ভাষায়। সে চট করে ঘুরে গিয়ে অপেক্ষমান পুলিশের মুখোমুখি হলো। আর তার পিঠের আড়ালে উশ্রী। এইভাবেই তারা হাঁটতে লাগলো পিছনের সিঁড়ির দিকে, যে সিঁড়ির খোঁজ রাজীব রাখে না। হোটেল কর্তৃপক্ষ জানে, কিন্তু স্যান্ডার্স রাখে। নির্মল বলল, স্যার, লেট আস ওপেন ফায়ার। এভাবে ওদের ছেড়ে দেবেন না। রাজীব বলল, নো, আমি চাই না আমাদের কারোর কোনো ক্ষতি হোক। ওরা কত দূর যাবে? নরকের শেষ প্রান্তে গিয়ে ওদের ধরবো আমি। এবার স্যান্ডার্স আর উশ্রী বিনা বাধায় পৌঁছে গেছে লোহার গোড়ানো সিঁড়ির মুখে। এই সিঁড়ি দিয়ে ঘর পরিষ্কার করার লোক ঝাড়ু বালতি নিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামছে ওরা দুজন ঘুরে ঘুরে। ঠিক সেই সময় রাজীব এগিয়ে এলো। রিভলভার তুলে গুলি করল স্যান্ডার্সের পিঠ লক্ষ্য করে। একটু লক্ষ্যভ্রষ্ট হলো। গুলিটা পিঠে না লেগে কোমরে লাগলো। রিফ্লেক্সের কারণেই আর্তনাদ করে উঠল স্যান্ডার্স, আর চোখের পলকে নিজের অস্ত্র তুলে ফায়ার করল। পটকা ফাটার মতো শব্দ,
রাজীব মাটিতে বসে পড়ল। কি হলো স্যার? নির্মল ছুটে এলো, সিপাহীরাও ছুটে এসেছে। বাঁ হাতের কনুয়ে গুলিটা লেগেছে, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। লেটস গো কুইক। ওরা বোধহয় হোটেলের পেছনের দিকে যাওয়ার কোনো রাস্তা নিয়েছে। আমাদের একটু ঘুরে সেই রাস্তাটা ধরতে হবে, ট্র্যাক ডাউন করতে হবে ওদের। সবাই ছুটতে লাগলো রাস্তায় পুলিশের অপেক্ষমান গাড়ির দিকে। অগ্নিবীণও এখনও সেই দলে। স্যান্ডার্সের পরনে ছিল জিন্স ট্রাউজার আর ধবধবে সাদা হাফ শার্ট। ক্রমশ বাঁ কোমরের কাছে জামাটা রক্তে ভিজে উঠছিল। উশ্রী খুব উদ্বেগের স্বরে বলল, কি হবে? তুমি এখন বাইক চালাতে পারবে? শরীরে আরও 3টে গুলি নিয়েও বাইক চালাতে পারবো। সিঁড়ির মুখে এসে ছোট্ট গেট, তালা বন্ধ। সেখানে একজন প্রাইভেট নিরাপত্তারক্ষী। এখন পুরোপুরি সন্ধে। হোটেলের পিছন দিকটা হলেও এদিকটা বেশ আলোকিত। পেছনের এই সিঁড়ি দিয়ে দুজন অচেনা পুরুষ ও মহিলাকে নামতে দেখে নিরাপত্তারক্ষী চ্যালেঞ্জ জানালো। সে ভাবতেই পারে না হোটেলের কোনো অতিথি এই দিক দিয়ে বাইরে আসতে পারে। কিন্তু সে চমকে উঠল স্যান্ডার্সের হাতের উদ্ধত রিভলভার দেখে। স্যান্ডার্স বলল, এখনই গেটটা খুলে দে, না হলে মাথার খুলি উড়িয়ে দেব। নিরাপত্তারক্ষী বেশ বয়স্ক। স্যান্ডার্সের মূর্তি দেখে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পকেট থেকে চাবি বের করে গেটের তালা খুলে দিল। স্যান্ডার্স ছুটতে লাগলো। একটু গিয়েই চারদিকে হাত পা মেলে দেওয়া এক প্রাচীন বটগাছ, তার নিচে স্যান্ডার্সের মোটর বাইক, অবশ্যই লকড। চাবি খুলতে খুলতে স্যান্ডার্স বলল, আমি সব সময় বিপদের আশঙ্কা করি, তাই যদি বিপদ আসে কোন দিক দিয়ে পালাতে হবে সেটা ভেবে আমি আমার গাড়ি এখানেই পার্ক করেছিলাম। এটুকু অ্যান্টিসিপেশন না থাকলে আর পুলিশের চাকরি করলাম কেন? আর মানুষের রক্তে হাত রক্তই বা করলাম কেন? উশ্রী বলল, কিন্তু আমার মনে হয় তোমার এখনই একটা নার্সিংহোমে যাওয়া দরকার গো। ভীষণ ব্লিডিং হচ্ছে, গুলিটা তো বের করতে হবে। নার্সিংহোম? তাহলে তো স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা পড়া। বি কুইক শ্রী, বি কুইক। ওরা আমাদের পেছনেই আসছে। আমি রাজীব মিত্রকে দেখেছি, হি ইজ লিডিং দ্য অপারেশন। ইন্সপেক্টর রাজীব মিত্রকে তুমি চেনো না? হি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। পিলিয়নে উঠে বসল উশ্রী। স্যান্ডার্স তার গাড়ি স্টার্ট দিল। মৃদু গর্জন করে গাড়ি ছুটতে শুরু করলো। উশ্রী ব্যালেন্স ঠিক রাখার জন্য আলতো করে ধরে আছে স্যান্ডার্সের কাঁধ। মনে মনে বলছে, আমি যা কিছু করেছি আমার স্বামীর জন্য, আমার কোনো অপরাধ বোধ নেই। ইএম বাইপাস ধরে তীব্র গতিতে ছুটছে মোটর বাইক। এখন উশ্রী স্যান্ডার্সের কোমর জড়িয়ে ধরে বসতে বাধ্য হয়েছে। তার কামিজের কিছুটা অংশ বাতাসে উড়ে স্যান্ডার্সের কোমর স্পর্শ করছে এবং তার ফলে কামিজে লেগে যাচ্ছে রক্তের ছিটে। মোটর বাইকের এই আয়নার দিকে বারবার তাকাচ্ছে স্যান্ডার্স, বারবার। তারপর বলল, যা ভেবেছিলাম তাই। কি? রাজীব মিত্র ফোর্স নিয়ে ঠিক পেছনে আসছে। কি করবে তাহলে এখন? কোথায় যাব তাই ভাবছি। তোমার বাড়ি যাওয়া যাবে? আমার বাড়ি? সে তো কুঁদঘাট, অন্যদিকে চলে এসেছো। তাহলে আমার বাড়িতেই উঠি। সেটা কোথায়? বোসপুকুরের কাছাকাছি? হ্যাঁ, তস্য গলি, পুলিশের চোখে ধুলো দেওয়ার পক্ষে উপযুক্ত। তাই চলো। তোমার বাড়িতে কি কে আছে? আমার বাড়িতে 2টো ঘর, কিচেন, জানলা, দরজা, খাট, বিছানা, কিছু আসবাবপত্র আর আমি। একা থাকো? হ্যাঁ ম্যাডাম। তাহলে চলো। বিজন সেতু থেকে কসবা থানা ফেলে হঠাৎ ডান দিকে বোঁ করে ঘুরে গেল স্যান্ডার্সের মোটর বাইক। একটা গলি, ঠিক গলি বলা যায় না, ছোট প্রাইভেট গাড়ি যাতায়াত করছে, কিন্তু গলিটা যেন গোলক ধাঁধার মতো। ডান দিকে গুলি, আবার বাঁ দিকে গুলি, আবার ডান দিকে গুলি, আবার সোজা রাস্তা খানিকটা, আবার বাঁ দিকে গুলি। উষ্টি বলল, এখানে কোথায় তোমার বাড়ি? স্যান্ডার্স বলল, আমার বাড়ি এই গলির মাঝামাঝি, কিন্তু আমি ইচ্ছে করে এগলি ওগুলি ঘুরছি, কারণ পুলিশ যাতে কনফিউজড হয়। একটা একতলা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো স্যান্ডার্স। ফ্ল্যাট নয়, বাড়ি।
ছোট্ট মাঠের মাঝখানে একাকী একটা বাড়ি, আশেপাশে আলোর ঝলকও তেমন নেই। পিচ রাস্তার কোণে একটা ল্যাম্পপোস্টে টিমটিমে আলো, তার পাশেই একটা পানবিড়ি সিগারেটের গুমটি। দ্রুত হাতে দরজার তালা খুলল স্যান্ডার্স। দরজার সামনে সিমেন্টের র্যাম্প। মোটর বাইক বাড়ির ভিতর ঢোকালো। দুজনে ঢুকলো বাড়ির ভিতর। দরজা বন্ধ হয়ে গেল। স্যান্ডার্স ট্রাউজারের পকেট থেকে রিভলভারটা বের করে টেবিলে রাখল। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে হবে। পুলিশের চোখ এড়িয়ে আজই পালাতে হবে। একটাই রাস্তা আছে, বনগা হয়ে পেট্রোপল সীমান্ত পার হয়ে বাংলাদেশ চলে যাওয়া। ততক্ষণ পর্যন্ত কোমরে বুলেট বই নিয়ে বেড়াতে হবে। বাংলাদেশে তার কিছু যোগাযোগ আছে, তাদের মাধ্যমে হসপিটালে গিয়ে। কিন্তু ঘুম এসে যাচ্ছে বারবার, চোখের পাতা দুটো যেন জড়িয়ে আসছে। এখন একটাই উপায়, উশ্রীকে ডেকে নিয়ে ওর শরীরটাকে নিয়ে একটু চটকানো। উশ্রীর শরীরটা কোনারকের গায়ে আঁকা নর্তকীদের মতো। ওই শরীরে স্পর্শ পেলেই স্যান্ডার্স আবার চাঙ্গা হয়ে উঠবে। উশ্রী, উশ্রী। সারা নেই, ঘরেও নেই। গেল কোথায়? উশ্রী মাই ডিয়ার। উশ্রী ধীরে ধীরে ঘরে ঢোকে, তার হাতে উদ্ধত রিভলভার। স্যান্ডার্স চমকে ওঠে। আর চোখে দেখে রিভলভার টেবিলে নেই। কখন যেন সেটা উঠে এসছে উশ্রীর হাতে। এ কি উশ্রী, কি করতে চাও তুমি? তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? পুলিশের হাতে ধরা পড়লে কি আর হবে তোমার? তোমার মতন কীটের। দীর্ঘদিন ধরে বিচার চলবে, জামিনে ছাড়া পাবে তুমি। তুমি যা ধূর্ত, এমন ধুরন্ধর উকিল দাঁড় করাবে, সে হয়তো তোমাকে সব অপরাধ থেকে খালাস করে বের করে নিয়ে আসবে। কিন্তু আমি তা চাই না। তোমার মতো কীট, নরকের জীব এই পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে তত দিনই এই পৃথিবীর অমঙ্গল। আরে তুমি শোনো আমার কথা। তুমি কি পুলিশের হাত থেকে বাঁচতে চাও কি চাও না? জেলে পচে মরতে চাও? আমরা আজই বাংলাদেশ পালাবো, পুলিশ আমাদের ছুঁতেও পারবে না। তুমি আমাকে সেদিন নষ্ট না করলে আমি কিছুতেই জঘন্য খারাপ রাস্তায় আসতাম না। কোনো চাকরির চেষ্টা করতাম, সৎভাবে হেমন্তকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমার পাল্লায় পড়ে এসব আমি কি করলাম? একটা বাজারের মেয়ে ছেলেও বোধহয় এত নিচে নামতে পারে না। এর জন্য আমি তো দায়ী, কিন্তু তুমিও দায়ী, কিচ্ছু কম নয়। তোমাকে মরতে হবে স্যান্ডার্স, আমারই হাতে। উশ্রী শোনো। ট্রিগারে চাপ দিল উশ্রী। গুলিটা কপালে লাগলো স্যান্ডার্সের। সে বিছানায় উঠে বসেছিল, ঘুরে পড়ে গেল। এবার আরও কাছে এগিয়ে এলো উশ্রী। স্যান্ডার্সের কপাল থেকে গল গল রক্তস্রোত। অস্ত্রটা স্যান্ডার্সের বুকের বাঁ দিকে ঠেকালো উশ্রী। ট্রিগারে চাপ দিল। আবার শব্দ। গুলিটা হৃৎপিণ্ড ফুঁড়ে ঢুকে গেল। স্যান্ডার্সের দেহটা দুবার কেঁপে উঠে নিথর হয়ে গেল। এবার উশ্রী কি করবে? এখনও রিভলভারে 3টে কার্তুজ আছে। তার খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে কাঁদবে না। সে কি এখনই বাড়ি ছেড়ে চলে যাবে? রিভলভারটা নিজের ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে একটা ট্যাক্সি ধরবে, চলে যাবে নিজের বাড়ি। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে হেমন্তর মুখটা একবার দেখে নিতে ইচ্ছে করছে। অনেক ভালোবেসে তাকে কয়েকটা চুমু খেতে ইচ্ছে করছে। কনফেস করবে, অন্তত মৃত্যুর আগে সে যাতে জেনে যেতে পারে হেমন্ত তাকে ভুল বুঝল না। কিন্তু ও কি? দরজায় অনেকে ধাক্কা দিচ্ছে। উশ্রী কান পেতে শুনল। আবার সে একই গলায় কঠিন উচ্চারণ, দরজা খুলুন, না হলে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। আমরা পুলিশ। হ্যাঁ, আপনারা আসবেন আমি জানতাম। তাহলে হেমন্তর কাছে যাওয়া আমার হলো না? ঠিক আছে, এই পোড়া মুখ হেমন্তকে দেখিয়েই বা কি লাভ? তোমার জন্য, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি নিজের নারীত্বকে বিসর্জন দিয়েছি, নিজের জীবনকে বাজিয়ে রেখেছিলাম। তবুও তো তোমার মনের কোণে কোথাও যেন আমি ছাড়া অন্য কেউ ছিল। হ্যাঁ,
মনে মনে তুমি ভার্জিনিয়া দত্তকে ভালোবাসতে, তাই না? অত রোগ যন্ত্রণার মধ্যেও ভার্জিনিয়া দত্তের কবিতা পেলে তুমি যেন মনে মনে পুলকিত হয়ে উঠতে। কত মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে পড়তে তার কবিতা। শুধু তার কবিতা কেন, তার কবিতার ওপর যারা প্রবন্ধ লিখেছে সেই সব প্রবন্ধ তুমি খুঁজে খুঁজে পড়তে। আর একজন মেয়ের প্রতি, তার কবিতার প্রতি তোমার এই অনুরাগ দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যেত আমার মন। আমি তাই স্যান্ডার্সের সাহায্য নিয়ে ওই ভার্জিনিয়াকে শাস্তি দিতে চেয়েছিলাম। যারা ওর কবিতার ওপর প্রবন্ধ লিখেছে তাদের কাছে ভার্জিনিয়া দত্তের হয়ে অভিনয় করে পুলিশের কাছে এই মেসেজটাই দিতে চেয়েছিলাম যে আসল অপরাধী ওই মুখ পোড়া ঘর জ্বালানি কবি। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? দরজা খুলুন, দরজা খুলুন, এবার আমরা দরজা ভাঙছি। সত্যি দরজার ওপর পড়তে লাগলো দমাদম লাথি। অনেক লোক একসঙ্গে লাথি মারছে। বাঁশ দিয়েও দরজায় আঘাত করা হচ্ছে বোধহয়। এত আঘাত যদি একটানা করা হয় তাহলে এই দরজার কতক্ষণ অক্ষত থাকবে? দরজা দুটো ভেঙে পড়তে বাধ্য। বাড়ির বাইরে মাঠে বোধহয় পাড়ার অনেক লোকজন এসে জড়ো হয়েছে। হইচই হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, অনেকে একসঙ্গে কথা বলছে, অনেকগুলো গাড়ির ইঞ্জিনের শব্দ। না, আর সময় নেই। এই ঘরের বিছানায় স্যান্ডার্সের নিথর দেহ, নীল চাদর রক্তে ভেসে যাচ্ছে। উষ্ট্রি পাশের ঘরে গেল। সে প্রাণপণে খুঁজছিল একটা সাদা কাগজ আর একটা পেন। পেয়েও গেল। এই ঘরে একটা সস্তা কাঠের র্যাক, তাতে ডাই করা অনেক দিনে জমানো বাংলা সংবাদপত্র। র্যাকের উপর একটা কাগজের প্যাড আর বল পয়েন্ট পেন। বাইরে মানুষের কোলাহল, দরজায় মুহুর্মুহু প্রবল ধাক্কার পর ধাক্কা। এবার দরজা দুটো তাই ভেঙেই পড়বে। তার মধ্যে নিজেকে ধীর স্থির করে উষ্ট্রি প্যাডের পৃষ্ঠায় লিখল, যা কিছু করেছি মরণ ব্যাধিতে আক্রান্ত আমার স্বামীর জন্য। না, আমার কোনো অপরাধ বোধ নেই। একটা পেপার বেড ছিল, সেটা চাপা দিয়ে কাগজটা সস্তা কাঠের র্যাকের উপর রাখল উষ্ট্রি। তারপর ঘরের খোলা জানলা দিয়ে একবার রাতের আকাশের দিকে তাকালো। অনন্ত নক্ষত্র বিথির কি অপরূপ সৌন্দর্য! ওখানে নিজেকে কোথায় লুকিয়ে রেখেছেন ঈশ্বর? পৃথিবীতে যা ঘটছে সব দেখতে পাচ্ছেন তিনি। বিদায় হেমন্ত, বিদায় পৃথিবীর মানুষ। রিভলভারটা ডান হাতে ধরে ডান দিকে রগে ঠেকালো উষ্ট্রি। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে ট্রিগার টিপল।